মাতচোর, শওকত তো মাতচোর এখন সামাজিক মাধ্যমে ভাইরাল। ভাঙড়ের তৃণমূল প্রার্থী শওকত মোল্লাকে বিধে আইএসএফের এই গান এখন দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের গণ্ডি পেরিয়ে আমবাঙালির রান্নাঘরে, চায়ের ঠেকেও পৌঁছে গিয়েছে। একেবারে অরাজনৈতিক ব্যক্তিত্বের মুখে মুখেও ঘুরে ফিরছে সেই গান। ইতিমধ্যেই প্রকাশ্যেই এই গান নিয়ে নওশাদ সিদ্দিকীকে বিধেছেন শওকত। পাল্টা তাকে আরও দুটো শব্দবন্ধ ব্যবহার করে তোপও দেখেছেন। কিন্তু এই গানের উৎস কোথায়? ব্যুৎপত্তিগত অর্থই বা কি? আসলে এই মাতচোর শব্দবন্ধের উৎপত্তির নেপথ্যে কোথাওই আইএসএফ ছিল না। বলা ভালো, সে সময় আইএসএফ এর জন্মই হয়নি। তাহলে আসলে শওকতকে মাতচোর বলে তোপ দেখেছিলেন তাঁরই দলের সহযোদ্ধা কাইজার আহমেদ। টিভি9 বাংলাকে এক্সক্লুসিভলি জানালেন কাইজার আহমেদ। ও যখন সংসার জীবনে পা দিয়েছিল যুবক বয়সে, সেই সময় ওর সংসারে খুব আর্থিকভাবে অনটন চলছিল, যার কারণে ওই যে মাতলা নদীর চরে ওই সমস্ত জায়গায় একবারই বছরে কৃষিকাজ হতো। আচ্ছা, একবারই কৃষিকাজ হতো, যার কারণে ধরুন এক বছর ওরা চাষবাস করতো, তারপরে সেখানে মাতলা নদীর জল ঢুকে ওই জায়গাগুলো বিস্তীর্ণ এলাকায় সব ওই নোনা জল ঢুকে ওদের ওই ধান চাষগুলোকে নষ্ট করে দিত। ফের আবার পরের বছর ওরা ঋণ ফিন নিয়ে ফের আবার চাষ করতো, ফের পরের বছর এরকম পরপর ২-৩ বছর এরকম এইভাবে যখন ওই মাতলা নদীর নোনা জল ঢুকে ওই বিস্তীর্ণ এলাকা চাষবাস নষ্ট হতো, তখন আর্থিকভাবে প্রচন্ড রকম ভাবে দুর্বল হয়ে পড়ে ও। তখন সংসার চালানোর জন্য বাধ্য হয়ে তখন ওর অন্যের ভেড়িতে মাছ চুরি করতো এবং সেই সব মাছ নিয়েও ক্যানিং বাজারে বিক্রি করতো, করে মোটামুটি করে কোনো রকম ভাবে সংসার চলতো। তাই সেসব নিয়ে মানে আর্থিক অবস্থা খারাপ হতেই পারে, সেসব নিয়ে আরো ব্যক্তিগত আলোচনা আমার সঙ্গে করেছে। আমি ওর হিস্ট্রিটা জানি। বিষয়টা হচ্ছে, আমি এইসব ব্যক্তিগত আক্রমণ করার কোনো রকম ভাবে পক্ষ নয়, এই ধরনের রুচি আমারও নয়। কিন্তু শওকত মোল্লা ও রাজনীতি করতে এসে ২০১১ সালের নভেম্বরে যখন ওর তৃণমূল কংগ্রেসে আসার জন্য ইচ্ছা প্রকাশ করে এবং ওর জীবন বাঁচাতে সেই সময় যে ওর জীবনহানির আশঙ্কা করে, কেন প্রচুর মানুষের বাম পিরিয়ডে ও ক্ষতি করে রেখে দিয়েছে এবং ওখানে যখন একটা রেভুলেশন তৈরি হয়ে যায় তখন ও বাঁচার জন্য বহু লোকের কাছে, তৃণমূল কংগ্রেসের বহু লিডারের কাছে ও হাতে পায়ে ধরে যে আমি তৃণমূলে আমি ঢুকবো। তোয়া সিদ্দিকির কাছে গিয়ে ধর্মীয়ভাবে সুপারিশ করে, আমার কাছে আসে, আরো অন্য লিডারের কাছে যায়। আমি এইসব কথা নিয়ে শোভনদাকে বুঝিয়ে, সেই সময় মুকুলদাকে বুঝিয়ে আমি ওকে দলে ঢোকার একটা রাস্তা তৈরি করে দিই। সেই শওকত মোল্লা মানে রাজনৈতিকভাবে যখন প্ল্যাটফর্মে চলে এসে আস্তে আস্তে নিজের জায়গা তৈরি করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে যায়, গিয়ে সেখান থেকে আস্তে আস্তে আমাদের উপরে টর্চার অত্যাচার শুরু করে ২০১৮ সালের পর থেকে শওকত মোল্লা। এবং তাকে আমি বারে বারে বোঝানোর চেষ্টা করি, ভাই তুমি আমাদের দলে এসছো, রাজনীতি করো, আমরা তোমার সহযোগী হিসেবে আছি, কোনো অসুবিধা নেই। তার মানে তুমি এই নয় যে আমাদেরকে তুমি মারিয়ে যাবে। ও সেই ওর যে পুরনো স্টাইল, সেই পুরনো স্টাইল ফের আবার ফিরে পেয়ে মানে ফের মানুষের উপরে টর্চার অত্যাচার, পাশাপাশি পুরনো তৃণমূল কংগ্রেস যারা করে তাদের উপরে আরো চরমতম অত্যাচার শুরু করে। ২০২০ সালে একটা মিথ্যে কেসে এই ভাঙড়েও আমাকে ফাঁসায়। ফাঁসিয়ে প্রায় ৯ মাস বাড়ি ছাড়া করে রাখে। সেই সময় ওই আইএসএফ দলের উৎপত্তি হয় এবং আব্বাস সিদ্দিকির সাথে ও ঝামেলা। তো সেই সব কারণে ২০২১ সালের পর থেকে ও আমাকে সম্পূর্ণ কোণঠাসা করতে থাকে। আমি এখানে দলের জন্য চেষ্টা করি, দল রেজাউল করিমকে এখানে ৯ মাস বাড়ি ছেড়ে থাকার পরেও আমি এসে দলটা আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রিকোয়েস্টে আমি ফের দলটা ফের শুরু করি। এখানে দলের পরাজয় হয়, আমি লাস্ট টাইম আর পুরোপুরি করে উঠতে পারিনি। এবারে বিষয়টা হচ্ছে, ও ২০২৩ সালে ভাঙড়ে যখন অবজারভার হিসেবে আসে, ওর প্রথম কাজ হলো ও আমাকে পুরো সাইডলাইন করা। সাইডলাইন করে আমাকে বিভিন্ন কায়দা করে স্টেজে মঞ্চে লোককে দিয়ে আমাকে অপমান করা, তারপরে টিকিট না দেওয়া, টিকিট দিয়ে সেই টিকিট মানে ৩:৩০-র সময় আমাকে গিয়ে বলে যে উইথড্র করে আসো। আমি কোনো কথা এটা করে আমি উইথড্র করে আসি। আমার মিসেসকে প্রধান করার কথা, সেই কমিটমেন্ট করে ক্যামাকি চিট থেকে আমার মিসেসের নাম আসায়, সে প্রদান করলো না। তারপরে আমি ২০২৩ সালের পর থেকে আমি বলেছি, ভাই এর সঙ্গে আমি রাজনীতি করবো না, আমি আমার মতো সাইলেন্ট হয়ে যাই। গিয়ে প্রায় ২ বছর আমি কোনো রকম ভাবে কোনো অ্যাক্টিভিটির মধ্যে ছিলাম না। ও ২০২৫ সালের ২৫শে অক্টোবর
আমাদের জেলায় একটা রাজনৈতিকভাবে পরিবর্তনের আশঙ্কায় আমার সঙ্গে থাকা কিছু ছেলেপিলে আমার অফিস থেকে বাইরে বেরিয়ে গিয়ে বাসন্তী হাইওয়ের উপরে ও তারা একটু বোমা টোমা ফাটায় বা একটু আতশবাজি টাজি ফাটায়। সেটা ওটি ফোনে দেখার পরে কিছু লোকজন পাঠিয়ে আমি যখন অফিস থেকে বেরিয়ে চলে আসি তার 8 ঘন্টা পরে আমার অফিসটাকে পুরো ভেঙে ভাঙচুর করে দেয়। আমি দলের কাছে এর বিচার চেয়ে দিদির কাছে বার্তা পাঠাই, দিদি শোনে, ওকে বকাবকি করে, ব্যাস ওই পর্যন্ত। 28 তারিখে আমার বাড়িতে লোকজন পাঠিয়ে আক্রমণ করে। তারপরে ক্রমাগত বিভিন্ন লোককে দিয়ে মিডিয়াতে বাইট করিয়ে আমাকে হুমকি দেওয়া। তারপরে পরবর্তীতে আজ থেকে মাস দেড়েক আগে ও সুপারি কিলার লাগিয়ে আমাকে খুন করবে বলে ঘাটাল থেকে ক্রিমিনাল নিয়ে আসে, সেটা আমি টিভিতে বলি এবং আমি ওর নামে এফআইআর করি থানায়। যখন এই লেভেলে চলে গেছে, যখন আমার জীবনহানি করার চেষ্টা করেছে, তখন আমি পুরো একদম মানে শপথ করে নিয়েছি যে একে যতক্ষণ না রাজনৈতিকভাবে একে আমি শেষ করব ততক্ষণ না আমি আর মানে মানে ঘুমাবো না, এরকম একটা অবস্থা। আমি রাত দিন এক জায়গায় করে পুরো ভাঙড়ের মানুষকে একত্রিত করে ওদেরকে আন্দোলনমুখী করে তুলি। এবং তার মাঝখানে যে ও আমার সঙ্গে ওর পার্সোনাল কথা যেটা আমাকে বলে রেখে দিয়েছিল যে এই এই ঘটনা, আমি সেটা একদিন বাধ্য হয়ে একটা প্রেসকে বলি এবং আমি ওকে ওপেন এটা আমি বলেছি ওই ইলেকশন ডিক্লিয়ার হওয়ার বেশ কিছুদিন আগে। তো তো পরাজয় নিশ্চিত, এখানে কোনো সন্দেহ নেই। যেখানে কেন মানুষ এখানে তৃণমূলের বিরুদ্ধে নয়, ভাঙড়ের মানুষ, বিশেষ করে এখানে ভাঙড়ের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এখানে ভালোবাসে, শ্রদ্ধা করে এবং এখানে উন্নয়ন যথেষ্টই হয়েছে। কিন্তু শওকত মোল্লার বিরুদ্ধে এখানে মানুষ ভোট দিয়েছে, রায় দিয়েছে। আগামী আর 2 দিন পরেই আপনারা বুঝবেন যে কি চরমভাবে ও পর্যদস্ত হচ্ছে এখানে। এটা আমি আগে থেকেই বলে আসছি। তো তাহলে আপনার এই কথাটা তো সফল, মানে এইভাবে ভাইরাল হয়েছে, এটা কি সফল তো আপনি সেদিক থেকে একটা 200% সফল, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এই যে মাত্রর কথাটা, এটা তো তাহলে খুব ঠিক করেছে। যা সত্যি কথা জিনিসের তো মানে এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। আমি তো ওর ওপেন চ্যালেঞ্জ করেছি, ও আমার সামনে বসে ও অস্বীকার করুক যে এটা আমি মাছ চুরি করি না, আমার বিরুদ্ধে এইভাবে বলা হয়েছে। মাছ চোরকে মাছ বলি, যে তো অচুরি কি আছে। আইএসএফ কি আপনার অনুমতি নিয়েছিল এই যে শব্দটা বা এটা ব্যবহার করার জন্য? না, আমার কাছে কেউ কোনো অনুমতি নিইনি, আর আমি কাউকে কোনো বাধাও দিইনি, আমাকে কেউ জিজ্ঞাসাও করিনি। যেন মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলছে যে তুই তো বোম মারিস, সেই কথাটা তো কোড হয়ে রয়েছে। সেই বলেছিল 2017 সালে, সেটা যেমনি ওই গানের স্টার্টিং এ ইউজ করেছে, তেমনি আমি যেমনি মারচোর বলেছি, ওটা ওই কথাটা মাঝখানে আর কি ইউজ করেছে ওরা। তাতে আমার কোনো গানটা দাদা কেমন লেগেছে? ভীষণ ভালো লেগেছে। তো উনি তো বলছে যে আইনি পদক্ষেপ নেবেন, বা খুব খারাপ লেগেছে ওনার এই কথাগুলো। ও আইনি পদক্ষেপ নিলে ও তো 3 গুণ আইনি পদক্ষেপ নেওয়ার জন্য আমিও রেডি আছি। ঠিক আছে, ও তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ওর আইনি পদক্ষেপ নিতে হবে, যেহেতু ও দিদি বলেছিল যে তুই তো বোম মারিস। দিদির বিরুদ্ধে আইনি পদক্ষেপ দিলে আমার বিরুদ্ধেও নেবে।